ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে গরিব বাংলাদেশিরা ঠিকমতো খেতে পাচ্ছে না। এ কারণেই ভারতে অনুপ্রবেশ করছে। বাংলাদেশিদের নিয়ে ভারতীয় রাজনীতিবিদ, বিশেষ করে ক্ষমতাসীন দল বিজেপির অ্যালার্জি কিন্তু নতুন নয়। ভোটের রাজনীতির কারণে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ তাদের প্রিয় প্রতিপক্ষ। কিছু একটা হলেই বাংলাদেশকে তারা নিশানা বানান, আর মাঝে মধ্যে তো হাওয়া থেকেই তীরধনুক ছুঁড়ে মারেন। এই বিজেপিরই একজন ডাকসাইটের নেতা কৈলাস বিজয়বর্গীয় কিছুদিন আগে বলেছিলেন, সকালবেলায় যারা চিরা খায় তাদের দেখেই নাকি বোঝা যায় যে এরা বাংলাদেশি। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের চেষ্টা দলটা অনেকদিন ধরেই করছে। এই জন্য তাদের সবচেয়ে বড় নিশানা হচ্ছে বাংলাদেশ। বিজেপির ভাষ্যমতে তারা ক্ষমতায় না এলে নাকি পশ্চিমবঙ্গ একদিন বাংলাদেশের অংশ হয়ে যাবে। এখানে মুসলমানের রাজত্ব করবে, হিন্দুদের ভিটেমাটি ছাড়া করা হবে। সবটাই যে প্রোপাগান্ডা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এইসব গালগল্পে বিশ্বাস করার লোক কিন্তু প্রচুর। পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে কিনা সেই আলাপ বাদ দিয়ে বরং কিছু ফ্যাক্টসের দিকে তাকানো যাক, যেগুলো রাজনীতিবিদদের মুখ থেকে বের হওয়া নির্জলা মিথ্যে নয়, বরং তথ্য, উপাত্ত এবং গবেষণার ভিত্তিতে নির্ণয় করা হয়েছে। গবেষণা বলছে, গত ৬-৭ বছরে ভারতের অর্থনৈতিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে মাথাপিছু আয়, জিডিপির প্রবৃদ্ধি, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স সহ প্রায় সব মানদণ্ডেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে তারা। করোনার এই দুঃসময়ে বাংলাদেশ যেখানে জিডিপিতে ধনাত্মক প্রবৃদ্ধির হার ধরে রেখেছে, ভারতের বেলায় সেটা নেমে গেছে একেবারে তলানিতে। আর অমিত শাহ বলছেন, খেতে না পেরে বাংলাদেশিরা নাকি ভারতে যাচ্ছে। মনে হচ্ছে ভারতের পথে প্রান্তরে হয়তো মন্ডা মিঠাইয়ের গাছ লাগানো আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বার্ষিক রিপোর্ট বলছে, মাথাপিছু জাতীয় উৎপাদনের দিক থেকে এই বছর $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। 2021 সালের মার্চ মাস নাগাদ ভারতের মাথাপিছু জাতীয় উৎপাদন দাঁড়াবে $1877, আর বাংলাদেশের মাথাপিছু জাতীয় উৎপাদন হবে $1888। 2015 সালেও ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় 40% বেশি ছিল। সেই অবস্থান থেকে 5 বছরের মধ্যে তাদেরকে পেছনে ফেলাটা চারটিখানি অর্জন নয়। কিভাবে প্রায় সবগুলো সমীক্ষায় ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ? এর কারণ হিসেবে বলতেই হয়, ভারতের তুলনায় বাংলাদেশের বেকারত্বের হার কম, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটে কম। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের অবস্থান যেখানে প্রায় 200 দেশের মধ্যে 139তম, সেখানে বাংলাদেশ আছে 97 নম্বর অবস্থানে। সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চীনা বিনিয়োগকারীদের অনেকেই ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফলে বিপাকে পড়েছে ভারতীয় অনেক প্রতিষ্ঠান। এছাড়া মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের অর্থনীতি ধুঁকছে। অন্যদিকে গত 10-20 বছরে বাংলাদেশের অর্থনীতি বেড়েছে কয়েক গুণ। নির্মাণ হয়েছে বড় বড় অবকাঠামো। রাজনৈতিক গোলযোগ বা হরতাল অবরোধ না থাকায় ব্যবসা সম্প্রসারিত হচ্ছে, বিদেশি বিনিয়োগ বাড়ছে। গার্মেন্টস খাতে নানান সময়ে আঘাত এলেও এটির ওপর ভর করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নির্মাণ এবং ওষুধ শিল্প বিকশিত হচ্ছে, আন্তর্জাতিক বাজারে সুনামও কুড়িয়েছে। এইসব ব্যাপারে ভূমিকা রাখছে ভারতের অবনমন আর বাংলাদেশের ঊর্ধ্বগমনে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। সেখানে বাংলাদেশের অনেকটা নিচে অবস্থান করছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় ভারতের নিচে আছে শুধু পাকিস্তান। শিশু মৃত্যুর হার ভারতে প্রতি 1000-এ 88 আর বাংলাদেশে 84। মুসলিম প্রধান এবং স্বল্পোন্নত দেশ হবার পরেও জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ভারতের মানুষের গড় আয়ু 69, বাংলাদেশের মানুষের গড় আয়ু 72 বছর। বাংলাদেশ সরকার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দেয়। ভারতে শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীরাই বই পায়, বাকিদেরকে কিনে নিতে হয়। প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বাংলাদেশের উন্নতির পালে হাওয়া দিচ্ছে। এই করোনাকালে গোটা বিশ্ব যখন থমকে আছে, তখনও বাংলাদেশ বিদেশ থেকে আসা রেমিটেন্সের পরিমাণ রেকর্ড করেছে প্রতি মাসেই। একটা সময় বাংলাদেশের রাজনীতি ছিল পুরোপুরি ভারত কেন্দ্রিক। এলাকার মোড়ল হওয়াতে ভারত বাংলাদেশের ওপর যুগের পর যুগ ধরে দাদাগিরি করেছে, নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে। আমাদের কপালে জুটেছে কাঁচকলা। এখন আর সেই দিন নেই। ভারতীয় রাষ্ট্রদূত এখন বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পান না। বাংলাদেশ এখন ভারতের ছায়া থেকে বেরিয়ে সবার বন্ধু হবার পথ বেছে নিয়েছে। ভারতের বন্ধু চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। চীনা প্রকল্প আমাদের দেশে বাড়ছে, অর্থনীতিও গতিশীল হচ্ছে আরও। আর এই কারণে ভারতের সরকারে থাকা এখন আমাদের প্রতিপক্ষ ভাবছে, তাদের নেতাদের বয়ানবাজিতে উঠে আসছে বাংলাদেশের নাম। বাংলাদেশকে ছোট করার অভিপ্রায়ে নানান বক্তব্য তারা দিচ্ছে। কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চিন্তায় আমরা এত বেশি মশগুল যে এইসব মন্তব্য নিয়ে ভাবার কিংবা এইসবের পাল্টা জবাব দেওয়ার সময়টাও আমাদের নেই। বাংলাদেশের হয়ে জবাব দিচ্ছে আমাদের অর্জন, অর্থনৈতিক সূচকগুলো আমাদের ঊর্ধ্বগমন।
আমরা কথায় নয় কাজে প্রমাণের নীতিতে বিশ্বাসী। আর যেই দেশ তার অর্ধেক জনসংখ্যাকে ঠিকমতো টয়লেট সরবরাহই করতে পারে না, তাদের নেতাদের এইসব উড়ো কথায় কান দিয়ে কোনোই লাভ নেই।